জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে শনিবার ভোরে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। মূলত নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে ক্রিকেটাররা অংশ নেবেন এই পরীক্ষায়। সকাল 6টায় শুরু হয়ে চলবে 7:30 পর্যন্ত। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলতি মাসের 28 তারিখে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে, আর বিশ্বকাপ খেলতে 16 মে যুক্তরাষ্ট্র উড়াল দেবে টিম টাইগার। তার আগে ক্রিকেটারদের ফিটনেস পরখ করতেই হবে এই টেস্ট, যেখানে অংশ নেবেন টি-20 বিশ্বকাপের বিবেচনায় থাকা ক্রিকেটার সহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরুতে 1600 মিটার দৌড়াবেন তারা। এরপর শেরেবাংলার ইনডোরে হবে বাকি পরীক্ষা। তবে এদিন যারা ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তাদের পরবর্তীতে সুযোগ থাকবে পরীক্ষা দেওয়ার। ইনজুরি থাকায় রানিং করবেন না সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিক হাসানরা। তবে সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দিবেন কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বিসিবি। এই পরিকল্পনা করতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পার্টিকুলার ক্রিকেটারের সাথে অন্যায় করেছেন। নট লাইক যে ওই পার্টিকুলার ক্রিকেটারকে শামীম এবং আফিফের সাথে কম্পিট করে 15th মেম্বার হিসেবে জাতীয় দলভুক্ত হতে হবে, বিশ্বকাপে যেতে হবে, সেরকমটা না। সেই পার্টিকুলার ক্রিকেটার ওই 14 জনের মধ্যে আসলে জায়গা ডিজার্ভ করেন। 15তম সদস্য হওয়ার কম্পিটিশনে তাকে নেওয়াটাও আমার কাছে মনে হয়েছে এক প্রকার রাজনীতি, পলিটিক্স এবং কারো কারো অপছন্দের কারণে আসলে তিনি ওই 15 জনের মধ্যে আসলে শেষ মুহূর্তে আসলে যেই দুজন কম্পিট করবে শামীম এবং আফিফ, সেখানটাও তিনি জায়গা করে নিতে পারেন নাই। মেহেদী হাসান মিরাজ, কেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমরা বলছি এবং এখানটা একটা দারুণ মূলা ঝুলানো হয়, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের সাথে কম্পিটিশন হচ্ছে শেখ মাহাদির যেহেতু একই টাইপের বোলার, মানে অফ স্পিন বল করেন, মেহেদী হাসান মিরাজও একই টাইপের বোলার। শেখ মাহাদি অনেক ইকোনমিক্যাল, সো মেহেদী হাসান মিরাজকে দরকার নাই। প্রথমত এই কম্পেয়ারটা করারই দরকার নাই। কেন করার দরকার নাই? আচ্ছা, আমরা যখন একটা জাতীয় দল গড়বো, সেই দলে তো আমরা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদেরকে নেব, তাই তো? পারফরমেন্স হচ্ছে শেষ কথা। বাংলাদেশ জাতীয় দল যে 14 সদস্যের দল এখন পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে, সেই 14 জনের মধ্যে অন্তত 3 জন ক্রিকেটার আমি আপনাদের দেখাতে পারবো যাদের এই পার্টিকুলার ফরম্যাটে কোনো পারফরমেন্স নাই এখন পর্যন্ত। সাইফুদ্দিনের কথা আমরা যদি চিন্তা করি, আমি সাইফুদ্দিনের বিপক্ষে না, আবারও বলছি, সাইফুদ্দিন ডেফিনেটলি ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্রিকেটার ফর দ্য ওয়ার্ল্ড কাপ যদি তিনি পারফর্ম করতে পারেন। কতদিন ন্যাশনাল টিমের বাইরে বলেন? বিপিএল এ পারফর্ম করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে তিনি সুযোগ পাবেন এবং বিশ্বকাপ পরিকল্পনায় তিনি রয়েছেন। আই সাপোর্ট দ্যাট। সাইফুদ্দিন কি পারফরমেন্সের মধ্যে আছেন? নেই। লিটন কুমার দাস সবশেষ 5টা ম্যাচ খেলেছেন, সেই 5 ম্যাচের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি, সব ফরম্যাট বিবেচনায় 3টাতে 0 করেছেন, ডাক করেছেন। লিটন কুমার দাসের পারফরমেন্স বিবেচনায় নেই। কেন বিবেচনায় নাই? যদি বিবেচনায় থাকতো, মানে আমরা তো ধরে নিচ্ছি মিরাজের পারফরমেন্স খারাপ, যে কারণে হচ্ছে তাকে বিবেচনা করা হচ্ছে না। পারফরমেন্স আসলে খারাপ কিনা সেই আলোচনা আমি করবো, এলকেডির ক্ষেত্রে কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না। লিটন কুমার দাসকে রাখতে হবে, চান্ডিকা হাথুরুসিং তাকে পছন্দ করেন। হিসাব খুবই সহজ, খুবই সিম্পল, সরল অঙ্কের মতো। একজন ক্রিকেটার যার এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে কোনো ডেবুই হয়নি, একটা ম্যাচও তিনি খেলেন নাই ভাই, সিরিয়াসলি, তাকে কেন্দ্র করে পুরো পরিকল্পনা করা হয়েছে যে বাংলাদেশের যে 3 জন ওপেনার 14 সদস্যের দলে থাকবেন, তাদের একজন তিনি হবেন এবং তাকে ঘিরেই পরিকল্পনা করা হবে। তার পার্টনার কে হবে? লিটন নাকি সৌম্য, সেইভাবে হচ্ছে বাংলাদেশ দল 11 সিলেক্ট করবে। মানে তার অবস্থানটা প্রায় পাকা। তানজিদ হাসান তামিম জাতীয় দলে রয়েছেন, তিনি অন্য ফরম্যাটে খেলেছেন, এখন পর্যন্ত টি-20 ডেবু হয় নাই, কিন্তু 14 জনের বিশ্বকাপ স্কোয়াডে তিনি যাচ্ছেনই, এই পরিকল্পনাটাও ডান। একজন ক্রিকেটার এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেননি, সূর্যকুমার যাদবের কথা আমরা বলতে পারি, টি-20তে দারুণ খেলেন, টেস্টে নামিয়ে দিলে কি হয়? ফরম্যাট ওয়াইজ কিন্তু একজন ক্রিকেটারের পারফরমেন্স আপ ডাউন করে ভাই, সবাই সাকিব আল হাসান না। সেই ক্রিকেটারকেও আমরা 14 সদস্যের যে পূর্ণাঙ্গ দল নিয়ে পরিকল্পনা করছি, 15 জনের মধ্যে 14 জনের ধরে রেখেছি। আমরা লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তুলি না। সাইফুদ্দিনকে এখন পর্যন্ত আমরা টেস্ট করিনি, কিন্তু মেহেদী হাসান মিরাজকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি। কারোর সাথে আমি কারো কম্পেয়ার করতে চাই না, কিন্তু মেহেদী হাসান মিরাজকে যে এই যে বাতিলের খাতায় টু আর্লি ফেলে দেয়া, কাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল বলতে পারি, ক্রিকেট অপারেশনস আমরা বলতে পারি হেড কোচ চান্ডিকা হাথুরুসিং এর ঘাউরামি, এটাই আসলে মূল কারণ। আবারও বলে নিচ্ছি, তিনি আসলে চাচ্ছেন না, বলতে পারি ক্যাপ্টেন শান্তর ইনপুট থাকা না থাকা বলতে পারি, এটা কি এক প্রকার অন্যায় না? পারফরমেন্স নিয়ে আলোচনা হতে পারে, পারফরমেন্সের কারণেই মিরাজ বাদ পড়েছে। আসলে একটু পারফরমেন্সটা আমরা দেখার চেষ্টা করি। আমি যদি ওই 3 জনের আলাপ বাদ দিলাম, আমরা 3 জনের ওই সাইফুদ্দিনের আলাপ যদি বাদ দেই, আমরা যদি বাদ দেই হচ্ছে তানজিদ তামিমের হিসাব, লিটন কুমার দাসের 15তম সদস্য হবার ক্ষেত্রেও শামীম এবং আফিফের চেয়ে মেহেদী হাসান মিরাজ তো বেস্ট অপশন, সেই অপশনটা নিয়েও আমরা ভাবি না। মেহেদী হাসান মিরাজ সবশেষ যে 6-7টা টি-20 খেলেছেন, যেগুলোতে তিনি অ্যাপিয়ারেন্স ছিল তার টিমের হয়ে, এবং এই 6টা টি-20 তিনি হচ্ছে বল করার সুযোগ পেয়েছিলেন যেই 3টা ম্যাচে, সেই 3টা ম্যাচের একটাই তার পারফরমেন্স হচ্ছে 12 রানে 4 উইকেট। ইয়েস, 4 for 12, 12 রানে তিনি 4 উইকেট নিয়েছিলেন,
ইংল্যান্ডের এগেনস্টে ঢাকায়। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ। এরপরে তিনি যে ম্যাচেসগুলো খেলেছিলেন 5টা ম্যাচে তিনি হচ্ছে 2টাতে বোলিং করার সুযোগ পান নাই, এবং এই 5 ম্যাচে 2টাতে তাকে 1 ওভার করানো হয়েছে একটায়, আর একটা করানো হয়েছে 2 ওভার। 1 ওভার যেই ম্যাচে করেছিলেন সেই একটা ওভারে, মানে একটা ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। আবারও বলছি, ফরম্যাটে টি20 দিয়েছিলেন 9 রান। 2 ওভার যেই ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন দিয়েছিলেন 13 রান। টি20তে 2 ওভার বল করে 13 রান দিয়েছেন, ভালো। কিন্তু তার আগের যে ইনিংসটায় তিনি বল করার সুযোগ পেয়েছিলেন সেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি 12 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ার সেরা, এবং ম্যান অফ দ্য ম্যাচ তিনি ছিলেন। বাংলাদেশ সেই সিরিজটা জিতে নেয় ওই ম্যাচ। মুস্তাফিজকে নিয়ে 2 ভাগে বিভক্ত দেশের ক্রিকেট বোর্ড। কেউ চান তাকে আইপিএলে দেখতে, তো কেউ বলেছেন দেশের খেলা সবার আগে। তবে আসলেই কি তাই? বাস্তবতা বলছে কি? কোনটা ঠিক কোনটা ভুল সে তর্কে না যাওয়াই শ্রেয়। এই মুহূর্তে মুস্তাফিজের যে ফর্ম, সেখানে আইপিএল হতে পারে তার শেখার বড় মঞ্চ। কিন্তু কিভাবে? এজন্য রয়েছে 3টি বড় যুক্তি। নাম্বার 1, সেলফ ডেভেলপমেন্ট। মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে ক্রিকেটের প্লেইং স্টাইল। ট্যাকটিক্যাল পরিবর্তন এনে অনেকে তৈরি করছেন নিজেদের ব্যতিক্রমী প্ল্যান। সেক্ষেত্রে 2 কারণে আইপিএল বিশ্বের প্রতিটি ক্রিকেটারের জন্য হতে পারে শেখার আদর্শ ইনস্টিটিউট। প্রথমটা, নিজের মধ্যে পরিবর্তন। স্কিলে উন্নতি এনে প্রতিপক্ষকে দমন করার পদ্ধতি উদ্ভাবন। মুস্তাফিজেও দেখা গেছে সে ঝলক। ক্যারিয়ারের শুরুতে মুস্তাফিজের কাটার ছিল ভিন্নধর্মী, কিন্তু গেল কয়েক বছরে স্পিনারের মতো কবজির মোচড়ে ফিজ দেখাচ্ছেন ভেলকি। নিজের এই পরিবর্তনটা হয়তো ফিজ আয়ত্ত করেছেন আইপিএল এর মঞ্চেই। বোলিং ভেরিয়েশন এনেছেন বিশ্বসেরা কোচদের আন্ডারে কাজ করেই। তাই আইপিএল এ শেখার শেষ দেখে ফেলা বলাটা হয়তো একটু বাড়াবাড়ি। নিঃসন্দেহে বলা যায় চলতি আসরেও ফিজ শিখেছেন নতুন কিছু। নাম্বার 2, রিড অপোনেন্টস। বিশ্বসেরা কোচদের নিয়ে তৈরি হয় আইপিএল এর প্রতিটি দল। অন্যদিকে এখন ক্রিকেটে দ্রুতই বদলে যাচ্ছে ট্যাকটিক্স কিংবা টেকনিক্স। আইপিএলে যেহেতু বিশ্বের প্রতিটি খেলোয়াড়কে নিয়ে করা হয় কাটাছেঁড়া, তাই নতুন টেকনিক অ্যাডপ্ট করলেও সেখানে আর গোপন থাকে না। প্রতিটি দলের বিশ্বসেরা কম্পিউটার অ্যানালিস্টের কাছে ধরা পড়ে নয়া টেকনিক, যার সুবিধাটা পায় মুস্তাফিজ সহ বিশ্বের বড় বড় বোলাররা। বিশ্বকাপের আগে বিশ্বসেরা ব্যাটারদের নিয়ে স্টাডি করার সুযোগ পেতেন কাটার মাস্টার, যার সুবিধাটা পেত টাইগার ক্রিকেট। বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা জানাতে পারতেন শরীফুল হাসান কিংবা তাসকিনদের। নাম্বার 3, ফিল্ডিং ইমপ্রুভমেন্ট। ক্রিকেটে 2টো জিনিস নিয়ে আমি কখনো আপোষ করি না। প্রথমটা ভালো ফিল্ডিং, আর অপরটা রানিং বিটুইন দ্য উইকেট। মহেন্দ্র সিং ধোনির এই উক্তি ইঙ্গিত করে ক্রিকেটে ফিল্ডিং এর মাহাত্ম্য কত বেশি। সেই ধোনির আন্ডারেই এবার আইপিএলে দেখা গেছে ভিন্ন মুস্তাফিজকে। আইপিএলে এবার ফিল্ডিংও ফিজ দেখিয়েছেন মুন্সিয়ানা। মুম্বাইয়ের বিপক্ষে বাউন্ডারি লাইনে ধরেছেন আইপিএল এর সেরা ক্যাচগুলোরই একটা। প্রথমেই বলা হয়েছে বিশ্বসেরা কোচদের নিয়ে তৈরি হয় আইপিএল এর প্রতিটি দল। সেরা কোচদের অধীনেই করানো হয় ফিল্ডিং প্র্যাকটিস। অথচ টাইগার ক্রিকেটে নেই এক্সপার্ট কোনো ফিল্ডিং কোচ। বিশ্বের প্রতিটি প্লেয়ারের জন্যই তাই আইপিএল হতে পারে ফিল্ডিংয়ে উন্নতির সর্বোৎকৃষ্ট প্ল্যাটফর্ম। টি20 বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই, তাই এখন থেকেই ভাবনায় কেমন হতে পারে বাংলাদেশের এবারের স্কোয়াড। ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়ার কাজও প্রায় শেষ। টাইগারদের সম্ভাব্য টি20 স্কোয়াড নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি20 বিশ্বকাপ শুরু হতে বাকি 2 মাসেরও কম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। এখন প্রশ্ন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন কারা? প্রশ্নের সম্ভাব্য উত্তরও প্রায় সবার জানা। অফ ফর্মে থাকলেও ওপেনিংয়ে নির্বাচকদের আস্থায় লিটন দাস। 129 স্ট্রাইক রেটে ব্যাট করা লিটনের অভিজ্ঞতাকে প্রাধান্য নির্বাচকদের। লিটনের সঙ্গী হিসেবে সৌম্য সরকারের জায়গা অনেকটা নিশ্চিত। আর 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দেখা যাবে তরুণ তাওহিদ হৃদয়কে। বিপিএলে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জায়গাটাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে জায়গা পেতে পারেন জাকের আলী অনিক আর লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় রিশাদের সঙ্গে কার্যকরী হতে পারে শেখ মেহেদী হাসান। আর পেস বোলিং বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, যা প্রত্যাশিত। এই 13 জনের জায়গা ধরেই নেওয়া যায়। 14 নম্বরের জায়গা ব্যাকআপ ওপেনারের, আর এই দিক দিয়ে সবচেয়ে এগিয়ে তানজিদ হাসান তামিম।
বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় প্রশ্ন 15তম সদস্যকে নিয়ে। কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার নিলে তানজিম হাসান সাকিবের নাম আসবে। তবে স্কোয়াডে 4 পেসার থাকায় সাকিব জায়গা না পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। অতিরিক্ত ব্যাটার হিসেবে কাউকে জায়গা দিলে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি আর স্পিনার হলে তানভীর ইসলাম কিংবা এলিসাল ইসলাম থাকতে পারে পছন্দের তালিকায়।